নমস্কার স্যার। আমি কিছু কথা বলতে চাইছি। হ্যাঁ, না, আপনি আলোচনাটা শেষ করলেন যে অংশটা দিয়ে, আমি সেটা দিয়ে শুরু করছি আরকি। ওই বানানের গণতান্ত্রায়ন। হ্যাঁ, তো আমার যেটা বক্তব্য যে বানানের গণতন্ত্রায়নটা কি সত্যিই জেনে হচ্ছে না, না জেনে হচ্ছে? তার কারণ ২০১৯ সাল, মানে আমি যদি খুব ভুল না করে থাকি, ২০১৯ সালে মানে হঠাৎ করে কিছু বিষয় খুব হাইলাইটেড হয়ে যায়। তো একটা জায়গায় সম্ভবত এরকম লিখেছিল যে বাথরুম যাবে, এই জায়গাটায় বাংলায় কেউ লিখেছিলেন ভাত রুম। ভাত রুম লিখেছিলেন এবং সেটা নিয়ে প্রচুর খুব কন্ট্রোভার্সি হয়েছিল। তখন অনেকে এগিয়ে এসেছিলেন, আসলে ওনারা তো বানানটা যেভাবে উচ্চারণ করেন সেভাবে বলছেন, ওনারা সেই উচ্চারণের নিরিখেই ওটা লিখেছেন এবং সেক্ষেত্রে ব্যাপারটা মানা যায়, আপনার গণতন্ত্রের কথাটা মানা যায়। কিন্তু মানে এখনো একটা জনপ্রিয় অ্যাপ আছে, হোয়ার ইজ মাই ট্রেন। আপনি ওখানে ওই হাটে বাজারে এক্সপ্রেস, আপনি ওটার বাংলা দেখুন, এখনো আছে ঘৃণা করি বাজারে, ব্যাপারটাই এখনো লেখা আছে, মানে আপনারা দেখতেই পারেন ওই জায়গাটা। তো মানে এই যে বানান সম্পর্কে এই দ্বিতীয় ব্যাপারটা, এটা তো আসছে ঔদাসীন্য থেকে, মানে আমি বানান সম্পর্কে উদাসীন, এবং উদাসীন কেন না, আমি বাংলাকে উপেক্ষা করতে চাই, মানে সেটা বাংলা ভাষা হিসাবে থেকেও বাংলা আঞ্চলিকতা, মানে আঞ্চলিক বাংলাকে উপেক্ষা করার জায়গা থেকে আসে। তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রায়ন ব্যাপারটা কতটা মানে দাঁড়াচ্ছে, অন্তত মানে এই বক্তব্যের নিরিখে আমি কতটা দাঁড়াতে পারছি, মানে তাকে দাঁড় করাতে পারছি, এই ব্যাপারটা নিয়ে একটু যদি আলোচনা করেন। আর একটি কথা আমি বলি, মানে আপনি বলছিলেন যে দ্বৈত চরিত্রে বাংলা ভাষা, মানে বাংলার একটা মান্য রূপ হচ্ছে, সেটা কলোনাইজ হয়ে যাচ্ছে, আবার বাংলা পরবর্তীকালে অন্য ভাষাগুলোকে অনেকটা ওই তিমি তিমিঙ্গিলের মতো গিলে নিচ্ছে আর কি। মানে ব্যাপারটা কি সত্যি অতটা হয়েছে? মানে ধরুন আমরা সোসাইটিতে বলার ক্ষেত্রে বাংলিশ ব্যাপারটা আমাদের কাছে যতটা এসেছে, বাংতালি মানে বাংলা এবং সাঁওতালি ব্যাপারটা ততটা কিন্তু আসেনি। মানে যেটুকু আমার সাঁওতালি ভাষা সম্পর্কে খুব একটা জ্ঞান নেই, কিন্তু আমি দেখেছি এমন অনেকজনকেই দেখেছি যে তারা সাঁওতালি কমিউনিটি থেকে এসেছেন, বাংলা নিয়ে পড়েছেন এবং বাংলা বিষয়ে অধ্যাপনাও করছেন, বাংলা বিষয়ে অধ্যাপনা করছেন, কিন্তু তারা যখন নিজেদের মধ্যে কথা বলছেন তখন কিন্তু তারা সাঁওতালিতেই কথা বলছেন, মানে অন্য কারোর সাথে যখন কথা বলছেন সাঁওতালিতে বলছেন। আমার যেন মনে হয়েছে যে যেহেতু বাংলার এখানে বেশ একটা বড় অংশের মানুষ কথা বলেন, তারা সেই কথা বলার অংশ হিসাবে বাংলাটা নিচ্ছেন, কারণ আমরা বাংলার মধ্যে ইংরাজি শব্দটাকে যতটা প্রক্ষেপ করে নিজেদের একটা বীরত্ব প্রদর্শন করি, সাঁওতালি ভাষার তারা কথা বলার সময় কিন্তু সেভাবে বাংলাকে নিয়ে আসছে না, তখন কিন্তু তারা সাঁওতালি ভাষাতেই বলছে, সেখানে কিন্তু বাংলা শব্দ এতটা আসেনি। মানে সব সাঁওতালি শব্দ ভান্ডারে কিন্তু বাংলা ভাষাটা এতটা আসেনি, বাংলা শব্দ ভান্ডারে ইংরাজিটাকে আমরা জোর করে যতটা টেনে আনছি আর কি, মানে অন্তত দেখানোর জন্য যে ব্যাপারটা আসছে। তো তাহলে সেক্ষেত্রে মানে ওই দ্বৈত চরিত্রে বাংলা কনসেপ্টটা কতটা দাঁড়াচ্ছে এই ব্যাপারটা। আর একটি ব্যাপার, ওই নবজাগরণের ব্যাপারটা আপনি যেটা বললেন, ওই লৌকিক নবজাগরণ আর নাগরিক নবজাগরণ। তো কিছুদিন আগে ওই মহুয়া মানে আমাদের ময়মনসিংহ গীতিকা নিয়ে তো একটা সেন্টেনারি নিয়ে আলোচনা হলো। তো ওই ময়মনসিংহ গীতিকার একদম মানে প্রথম মহুয়া পালা নিয়ে যখনই আমরা বলি তখনই ওই সভা করে বৈশ্য হিন্দু মুসলমান এই ব্যাপারটা আছে, তাহলে মানে ময়মনসিংহ গীতিকা তো সেই হিসাবে নাগরিক সমাজের লেখা নয়, তাহলে মানে নবজাগরণ কেবলমাত্র নাগরিক সমাজে আসছে বা নাগরিক সাহিত্যে আসছে এই ব্যাপারটা তো নয়, কারণ সাহিত্য যুগের আধুনিক এবং আধুনিক চিন্তাধারাটাই তো আসছে নবজাগরণের তরফ থেকে না। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্টটা যদি একটু বলেন। এটা নিয়ে মানে আচ্ছা, সময় কতটা রয়েছে সেটা আগে বুঝে নেওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, তো মানে কনফিউশন তো দূর হওয়া। হ্যাঁ, ময়মনসিংহ গীতিকার একটা ব্যাপার হয়েছে যে দেখুন এই মানে ওইটার অ্যান্থোলজি হিসেবে যেই না, আমি এটাকে একটু অন্যভাবে বলি। সেটা হচ্ছে যে সংকলন যখন তৈরি হচ্ছে, সংকলনেরও একটা কিন্তু রাজনীতি থাকে। একটা উদাহরণ দিলে মানে বুঝতে পারবে যে দীনেশচন্দ্র সেন, মানে যিনি ময়মনসিংহ গীতিকা তৈরি করছেন, ওই অনেক গল্প শুনি আমরা গ্রামে ঘুরে ঘুরে, এটা ওটা পুঁথি জোগাড় করে করে। আমার একটা লাইন উনি লিখছেন, জসীমউদ্দিনের বক্সিকাথার মাঠ উনি সম্পাদনা করছেন, দেখুন এখনো পাওয়া যায় বইটা। সেই ভূমিকাতে আমার একটা লাইন, হ্যাঁ, খুব মানে মাথায় মানে গেঁথে রয়েছে অনেক বছর ধরে, আমি সেটা মানে বলতে পারিনি। যে একটা গ্রামীণ একটা এলাকার বর্ণনা হচ্ছে, সেখানে একটা ছেলের এবং মেয়ের প্রেম কাহিনী ইত্যাদি সমস্ত মানে মোটামুটি মানবিক একটা বিষয়। দীনেশচন্দ্র সেন সেখানে একটা বাক্য যোগ করছে,
মানে আমি স্মৃতি থেকে উদ্ধৃতি করছি যে বাংলার হাওয়া সে ঘরে ঘরে প্রবেশ করিল। মানে কেন এই বাক্যটা মাথায় গেঁথে রয়েছে, যে ওটা বাংলার হাওয়া বলতে উনি কি বোঝাচ্ছেন, বা বাংলার হাওয়াটা উনি পেলেন কোত্থেকে? কারণ হাওয়ার তো আমি অন্তত যতদূর জানি যে ওইরকম কোনো মানে পরিচিতি থাকে না। মানে হাওয়ার একটা মানে রাসায়নিক আমরা ইয়ে করতে পারি, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি, কিন্তু বাঙালি হাওয়া বা ওড়িয়া হাওয়া, অসমীয়া হাওয়া এরা তো কথাটা এই কারণে বলছি যে ধরুন ওই যে সংকলন বা ওই যে মানে চিন্তা, সেখানে কিন্তু একটা এই ধরনের মানে কল্পনা রয়েছে, মানে পুরোটা যে বাস্তব তা কিন্তু নয়। তা ময়মনসিংহ গীতিকা এই সংকলন কিন্তু একই সাথে মানে আমার একটু এই বিষয়টা একটু উল্লেখ করা উচিত ছিল যে আধুনিক ভাষা বিশেষ করে উপমহাদেশে যে এর প্রায় পুরোটাই তৈরি হয়েছে যে উপনিবেশ এবং উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদ তার চাপানো তোলে। তো যার ফলে এই যে আপনি যেটা বললেন যে বাংলা ভাষা তো অন্য অনেক ভাষাকে চাপিয়ে দেয়নি, বা সেটা কিন্তু ঠিক নয়। যে ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যে এই সিলেট অঞ্চলে একটা এখন মানে একটা আন্দোলন বলুন বা যাই হোক একটা প্রক্রিয়া চলছে যে ওরা সিলেটি লিপিটাকে আবার নতুন করে ব্যবহার করবে, এবং সেটা হচ্ছে আবার একটা মানে মডিফাইড নাগরিক। মণিপুরে খুব সাম্প্রতিক মাস দুয়েক আগে একটা খবর দেখলাম যে ওখানে তো ব্রাহ্মী লিপি ব্যবহার হচ্ছে, আমরা যেটাকে মানে বাংলা লিপি বলি তথাকথিত, সেটাকে ওরা তুলে দিয়ে ওরা একটা নতুন লিপি ইয়ে করছে। তা আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলা ভাষাভাষী অঞ্চলটা মানে অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করি না যে অনেকটা বিস্তৃত। তো তার মধ্যে কিছু কিছু জায়গায় মানে আমার জানা মতে যে বাংলা লিপি স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছিল, এবং কোচ এই ক্ষেত্রে বা ওইদিকে মণিপুরের ক্ষেত্রে মানে যেখানে যেখানে রাজসভায় মানে প্রভাব রয়েছে বাংলা লিপিটাকে চালিয়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জোর যে করা হয়েছে এটা তো মানে কোনো অস্বীকার করা যায় না। মানে স্বয়ং এটা শুনলে অনেকেই রেগে যাবে, কিন্তু এটা না বলে উপায় নেই। স্বয়ং রবীন্দ্রনাথ আমাদের সকলের তো শ্রদ্ধা, মানে আমি ব্যক্তিগতভাবে অশ্রদ্ধা করি না, শ্রেষ্ঠতম বাঙালি। রবীন্দ্রনাথের মতো লোক বলছে যে অহমিয়া বা ওড়িয়াদের নিজেদের ভাষা নিয়ে অত মাথা ব্যথা করার লাভ নেই, তাদের বাংলাতেই বিদ্যা চর্চা করানো। অথচ যেই মানুষ বলছেন যে মাতৃভাষাই মাতৃদুগ্ধের সমান, তা আমরা এই দ্বিতীয় কথাটা যদি মান্যতা দিই তাহলে প্রথম কথাটাতেও সমান মান্যতা দিতে হবে। মহাপুরুষের কথা তো ওইভাবে আলাদা করা যায় না। যে মাতৃভাষা যদি মাতৃদুগ্ধ হয় তাহলে একজন ওড়িয়া ভাষীর কাছে বাংলা ভাষা কি করে মাতৃদুগ্ধ হবে? এটা একটা মানে কন্ট্রাডিকশন। আর তাই এরকম মানে অনেক উদাহরণ রয়েছে যে মানে মান্য বাংলার যে যুগটা, মানে আমার ওই ইংরাজির উদাহরণটা এই জন্য আমি এনেছিলাম যে মান্য বাংলা তৈরি হওয়ার যে যুগটা এবং যে অঞ্চলটা, সেটা অনেকটাই কিন্তু মানে অবাংলা ভাষীদের উপরে মানে সেই ভাষাটা তৈরি হয়েছে। যে ওই একটু আগে ডক্টর বুর সঙ্গে একটা আলোচনা হচ্ছিল যে আমরা কলকাতায় একসময় মানে বার্মা টিক দেখতে পেতাম, বার্মা থেকে আসতো বাংলা ভাষা অঞ্চল, কিন্তু তাহলে তাদের টিক আমাদের এখানে কলকাতায় আসছে। তো এইরকম আর কি। ধরুন আরো একটু যদি পিছিয়ে যাই, গভর্নমেন্ট কলেজ যেটা এখন খুব নাম করা মানে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে লাহোরে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি এখন নাম হয়েছে। ওটা দীর্ঘদিন যখন ওটা খুলেছিল অ্যাফিলিয়েশন ছিল মানে ডিগ্রি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি, এখনো বা বাংলা ডিপার্টমেন্ট রয়েছে। আচ্ছা, করাচিতে একটা বাংলা ডিপার্টমেন্ট রয়েছে। এবার আমার মানে কথাটা এইটাই যে দেখুন যে এক তো আমাদের একটা মানে কলকাতা কেন্দ্রিকতা রয়েছে, বা ওইদিকে ঢাকা কেন্দ্রিকতা একটা রয়েছে, এটা অনেকেই জানেন, এটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আজকে যেমন হচ্ছে যে আমরা ক্যারিবিয়ান ইংলিশ নিয়ে বলছি, বা অস্ট্রেলিয়াতে ইংরেজি বনাম অ্যাবরিজিনাল ভাষাগুলোর আদান প্রদান নিয়ে আলোচনা করছি, বাংলাতে আছে কিছু কাজ আছে। উত্তর পূর্ব ভারতে
বাংলা ভাষার চর্চা, এটা নিয়ে বেশ কিছু ভালো বই আছে। বিহারে বাংলা ভাষা, এটা নিয়ে ভালো বই আছে। কিন্তু তুলনামূলকভাবে মানে আমরা যতগুলো ওই শরৎচন্দ্রের জীবনী বা আমি তাদেরকে ছোট করছি না একবারে, কিন্তু এই যে মানে মহাজন জীবনী বা তাদের তিনি কোথায় কি কাজ করেছেন এই আলোচনা যতটা করা হয়, বিশেষ করে মানে সংবাদপত্রে, এই পত্রিকায়, যে আমরা এই যে আঞ্চলিক যেই মানে মিথস্ক্রিয়াগুলো, ইন্টারাকশনগুলো, এইটা নিয়ে খুব একটা কিন্তু মানে সাধারণ মানুষ তো ভাবিত নয়, একাডেমিকরাও কিন্তু যতটা ভাবিত হওয়া উচিত ততটা ভাবিত হয়। তো এটা আমার মনে হয়। আর একটা আপনি কি প্রশ্ন করেছিলেন আমি ভুলে গেলাম। আমি একটা বলি যে সাঁওতালি কথাটা শায়ক বললেন, যে সাঁওতালিতে অবশ্যই আছে, প্রচুর চাপ আছে, এবং সেটা করতে গিয়ে মানে সবচেয়ে আমরা একটা কাজ করছি আমাদের ইনস্টিটিউট থেকে, সেটা হচ্ছে প্রফেশনাল ভোকাবুলারি তৈরি হচ্ছে সাঁওতালি। মানে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কি না, বাংলা প্রশাসনিক অভিধান, সেখানে প্রায় 9000 শব্দ আছে, সেগুলোকে আমরা সাঁওতালিতে মানে অনুবাদ হচ্ছে। অনুবাদই শুধু না, মানে অনুবাদ তো বলা যাবে না, নতুন শব্দ তৈরি করা, মানে একদমই তো নেই, মানে যে আছে একটা স্ট্যান্ডার্ড জিনিস আছে সাঁওতালিতে সেটা করা যাবে সেটা না, মানে যেখানে নেই সেখান থেকে কি শব্দটা হবে। এবং একটা ওয়ার্কশপ হয়েছে মানে 1 সপ্তাহ ধরে, তারপরে তার ফাইনাল প্রায় 7,500 শব্দ তৈরি হয়ে গেছে, আর 1,500 মতো শব্দ বাকি আছে, এবং এটা স্ট্যান্ডার্ডাইজ করে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে সাঁওতালি একাডেমি আছে তারা এটা বলবেন, মান্যতা দেবেন যে হ্যাঁ এটা চলতে পারে, এটা চলবে, তখন ওটা ছেপে একটা ট্রাইলিঙ্গুয়াল ডিকশনারি তৈরি হবে। তার মানে বোঝা যাচ্ছে যে দরকার ছিল, মানে নিশ্চয়ই দরকার ছিল। তো 9,000 শব্দ তো বাংলা শব্দ, কিংবা আমরা যেমন করে ইংরেজি শব্দ ব্যবহার করি সেরকমই শব্দ সাঁওতালিতে এতদিন ধরে তো ব্যবহৃত হয়ে এসেছে। এবং আরো একটা যেটা দেখা যায়, লক্ষ্য করতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের, মানে এই সরকারের ওই সরকারের কথা না, যে আমাদের যে লোকপ্রসার বলে একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু যে অঞ্চলের মানে ভাষা, যেখানে যে অঞ্চলে বেশি লোক ওই ভাষাটা ব্যবহার করেন, সমস্ত মানে তথ্যগুলোকে সেখানে ট্রান্সলেট করে করে দিতে হয়। মানে যেখানে সাঁওতাল বেশি আছে সেখানে, যেখানে কোচ, রাজবংশী, মেজ, মানে একদম কম কমিউনিটির লোক, কিন্তু সেটা দিতেই হয়। যেমন পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েত সমিতিতে। তার মানে একটা চাপ তো আছে, বাংলার চাপ ছিল, এবং বাংলা তারা বুঝতে পারতো না বাংলা, এবং সবাইকে কিছুদিন আগে পর্যন্ত সবাইকে, মানে সেই সাঁওতাল হোক, হোক, মুন্ডা হোক, মেজ হোক, রাজবংশী হোক, সবাইকে বাংলাই পড়তে হতো। মানে বাংলাই সেখানে ওই আধিপত্যের ভাষা ছিল, পশ্চিমবঙ্গে আধিপত্যের ভাষা ছিল। কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন ভাষার একাডেমি তৈরি হচ্ছে, তারা বিভিন্ন মানে তৈরি করছেন, তাদের মানে ভাষার কর্পাস তৈরি হচ্ছে, শব্দের কর্পাস তৈরি হচ্ছে। মানে মাহালি বলে একটা ছোট কমিউনিটি, তারাও তৈরি করছে, কর্পাস তৈরি করছে, এবং সেখান থেকে হ্যাঁ টোটোদের তো অভিধানও তৈরি হয়ে গেছে। হ্যাঁ সেটা হ্যাঁ ওইটা তো পদ্মশ্রীও পেয়েছেন, ওই ভক্ত টোটো, যেটা ধনীরাম টোটো পেয়েছেন, ভক্ত টোটো একটা অভিধান তৈরি করেছেন। সুতরাং বাংলা ভাষা পশ্চিমবঙ্গের এইটুকু ম্যাপ ধরলেই বোঝা যাবে, মানে চোখ রাখলেই, যে বাংলারও ওরকমই মানে আধিপত্য বাংলা তো করছেও এখনো। তো এটা এখন তৈরি হচ্ছে নতুন করে, মানে যেমন করে আমরা তৈরি করতে চেয়েছি, মানে যেমন সেটা অবশ্য সবসময় মানে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনেক সময় সংস্কৃত হয়ে গেছে, মানে আমরা বুঝতেই পারি না কি বলছে, মানে তারও আর একটা অনুবাদ করতে হয়। মানে ডাইরেক্টরেটের বাংলা হচ্ছে অধ্যক্ষ, কি এইটার মানে কি, মানে এটা তো আমরাই বলি এটা তার থেকে ডাইরেক্টরেট সহজ মনে হয়, হ্যাঁ বোঝা যায় এরকম। তো সেটা থাকবে আর কি, এটা মানে বাংলা ভাষা ওই শায়কের প্রশ্নের উত্তরে আমি এটা বললাম যে এটা কিন্তু হয় আর কি। আর আপনার ওটা আমার খুব ভালো লেগেছে, আমি এই ফাঁকে একটু বলে নিই যে রণজিৎ গুহ সত্যি রিসেন্টলি আমরা খুব পড়াপড়ি করছি, মানে আমাদের এখানেও হয়েছে রণজিৎ গুহর, তারপরে দেখলাম যে উনি ওই সেই কবি উৎপল কুমার বসু পর্যন্ত থেমে গেছেন, সুনীল গাঙ্গুলি জীবনানন্দে শুরু করে, তবে জীবনানন্দে অন্ধকার নিয়ে, ওই সময় চেতনা নিয়ে যেটা আপনি বলছিলেন উত্তমকে নিয়ে, ওই জায়গাটার কাজটা মানে খুবই আর কি একদম মানে একটা সায়েন্টিফিক একটা ভাষা শব্দ নিয়ে সেটা যে কাজ করা, সেটা আপনি করেছেন। কিন্তু সত্যি তো মানে সেই অর্থে সাবঅল্টার্ন স্টাডিজের লেখককে আমরা আরো মানে সেই নিম্ন বর্গের দিকে যেতে দেখি না, ভাষা আলোচনায় যেতে দেখিনি। হ্যাঁ
এটা খুব হয়তো হ্যাঁ আসলে না মানে হয়তো ইচ্ছে থাকলেও সময় পাননি উনি, মানে একদম মানে শেষের দিকে তো শুরু করেছিলেন এই বাংলা ভাষা বাংলা সাহিত্য নিয়ে কাজ, মানে সেটা হয়তো করে উঠতে পারেননি। সেটা এক। আর আমি মানে এটাও শুনেছি ওই বিলেন্দ্র লিখেছে এটা নিয়ে, যে ও গেছিল এতে ভিয়েনাতে দেখা করতে, যে ওনার মানে রণজিৎ বাবুর লাইব্রেরিতে নাকি শুধুই বাংলা বই দান করে দিয়েছেন ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আমার একটা মানে বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে ধরুন এই যে এবং বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা খুব মানে সহজাতই হয়তো মনে হয় যে আমরা খুব বড় বড় লোককে খুব সহজেই সমালোচনা করে বসি। ওই যেটা বললাম যে রবীন্দ্রনাথ, বুর্জোয়া, বিদ্যাসাগর ইত্যাদি। তো এবার আমি কিন্তু যে কথাগুলো বললাম আজকে সমালোচনার ক্ষেত্রে, যে সেটা কিন্তু এইভাবে নয় যে আমি তাদেরকে ছোট করবার জন্য বা তাদের কৃতিত্বকে ছোট করার জন্য বলছি। যে দেখুন ব্যক্তি মানুষের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকে, সে বা তিনি কত কাজ করতে পারে একক প্রচেষ্টায়, মানে যেখানে সেভাবে সমর্থন নেই বা নেই, যে তার পক্ষে কতটা সম্ভব তার দৈনন্দিন তার ব্যক্তিগত মানে জীবন ইত্যাদি সমস্ত কিছু সামলে, তো সেই ব্যাপারটা থাকে। তো সে রবীন্দ্রনাথ বলুন বা রণজিৎ গুহ বলুন, যে মানে মানে আমার চাইতে যে তারা মানে সমাজে বেশি অবদান রেখেছেন এই বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। তো তাদেরকে সমালোচনা করা মানে এই নয় যে আমি তাদেরকে সমান ভেবে সমালোচনা করছি। আমার মূল বক্তব্যটা হচ্ছে যে কিছু বিন্যাস অর্থাৎ প্যাটার্ন এখানে দেখতে পাওয়া যায়, আর কিছু না। আর এই যে নাগরিক লেখককে ছেড়ে অন্য কাউকে দেখা, এটা তো একটা সীমাবদ্ধতা রয়েছে, যে আমাদের মতো দেশ যেখানে পুঁথিপত্র নষ্ট হয়ে যায় বা সংরক্ষণ অত সহজ নয়, সেখানে আপনি এখন মানে পাবেন কোথায়? এটা তো একটা মানে এটা ওই রবীন্দ্র বিতর্কের সময় হয়েছিল, যে আমি যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দিলাম, কিন্তু আমি তাহলে এখন লৌকিক কবিকে খুঁজে পাবো কোথায়, যে যার মধ্যে এখন সেই সেরকম কিছু হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টেশনের একটা বিষয় রয়েছে। তো যার ফলে একটা মানে কি বলবো যে বুদ্ধমূর্তি পন্থা, যেটা হয়তো অনেকে দেখেছে, সেটা হচ্ছে যে আমরা মানে ক্যানোনিক্যাল টেক্সটে যে এগুলোকে নতুন করে কিভাবে পড়া যায়, অর্থাৎ মানে এটাকে স্রোতের বিরুদ্ধে কিভাবে পড়া যায়, এগেইনস্ট দ্য ট্রেন্ড যেটাকে রিডিং বলি, সেইটা কেউ কেউ করে দেখিয়েছে। যেমন এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যে একই সাথে মানে উনি সেভাবে দেখতে গেলে নাগরিক অবশ্যই বন্দ্যোপাধ্যায় পদবী থাকলে আর কি হতে পারে, উনি নাগরিক লেখক আবার উনি নাগরিক লেখক নন। যার ফলে যে লোক সংস্কৃতি বা গ্রামীণ সংস্কৃতির অনেক উপাদান, অনেক মানে রূপকল্প ইত্যাদি, ন্যারেটিভ ফর্ম, অনেক রকম বিষয়ে তার উপন্যাসে চলে এসছে। এবার আমি সেটাকে একটা মানে বোঝাপড়া হিসেবে, মানে এই দুটো সংস্কৃতির বোঝাপড়া হিসেবে একটা মানে আলোচনা করতে পারি। মানিক বন্দ্যোপাধ্যায় তো লিখলেন পদ্মাবধি আছে, হ্যাঁ হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় তো কিন্তু লিখেছেন তো পদ্মাবধি আছে। এটা নিয়ে কিছু কিছু লেখা হয়েছে, বা দেবেশ রায়ের যদি উল্লেখ করা যায়।